पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। জাঙ্কুক যখনই মেন দরজা দিয়ে বের হয়ে গিয়েছিল তখনই সে ঘরে চলে আসে, আর তার আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি হয়নি। পরিবারের সামনে নিজেকে প্রকাশ না করে ঘরে চলে আসে। ঘরে এসে নিজের শরীর থেকে টান দিয়ে ওড়না খুশিয়ে ছুঁড়ে মারে অন্যদিকে। তার অসহ্য লাগছে, সব বুক ছিঁড়ে যাচ্ছে, একটা দিনও কাটানোর শক্তি পাচ্ছে না। সেখানে একের পর একদিন কাটানো অসম্ভব। ওড়না ছুঁড়ে দিয়ে নিজের চুল খামচে ধরে সেখানেই ক্ষান্ত হয় না, গলার সামনে বুকের উপর আঁচড় কাটে। বুকের উপরে জামার অংশ ধরে ছিঁড়ে ফেলার পণ করে, তাতে আরো আঁচড় লেগে রক্ত বেরিয়ে আসে। বুকের জামা টানার ফলে ছিঁড়ে তো নিয়ে, কিন্তু পেছনের চেনে টান লেগে অনেকটা খুলে যায়, ফলে কাঁধ আগলা হয়ে যায়। শরীরে থাকা অন্তবাস দৃশ্যমান হয় কাঁধের উপর। সবশেষে সে বিছানার পাশে ফ্লোরে বসে বিছানায় কপাল ঠেকিয়ে ঘুমিয়ে কাঁদতে থাকে। ওর এমন অবস্থা দেখে জাঙ্কুক হতবাক হয়ে গেছে। একে রেখে যাবে কি করে? এমন পাগলামি কবে থেকে শিখলো এই মেয়ে? এতটা ভালোবেসে ফেলেছে তাকে। ভাবতে ভাবতে জাঙ্কুক বুকের সাথে ধরে রাখা তেকে তুলে সারা মুখে গলায় বুকে এলোপাথারি চুমু দিল। তে আদর পেয়ে জাঙ্কুককে আঁকড়ে ধরে গলায় মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠলো। আল্লাদির এত ভালোবাসা কই রাখবে সে? আবার চেপে ধরলো বুকে। তে কেঁদেই গেল। জাঙ্কুক বুকে রেখে তের কাঁধ থেকে জামার স্লিপস তুলে অন্তবাস অদৃশ্য করলো। পেছনে চেন টেনে দিল, কাঁধে চুমু দিল, তুললো বুক থেকে, তাকালো বোর গলা বুকের দিকে। আঁচড়ে রক্ত উঠে গেছে। হাত বুলিয়ে দিয়ে আদর দিল অজস্র। সেখানে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো। ফার্স্ট এড বক্স বের করলো, স্যাবলন দিতে দিতে বলল, যা গেলাম না, সব বাদ দিয়ে দিলাম। ঘরে বসে শুধু বউর কাছেই থাকবো, বউর আদর দেবো আর নেব। ঘর কোনো পুরুষ হব, বউ আর বাচ্চাকে বাপের ঘাড়েই রাখবো। যা, এটাই ঠিক উপায় হবে। বউ তো চাচ্ছে না এসব, সে কাছে যাচ্ছে তাই থাকবো। মানুষের তো আর স্বামী নেই, স্বামী ছাড়া তো তারা থাকে না। সবাই বউর আঁচলের নিচে থাকে, আমিও থাকবো। এতে যদি গোবর ঠাসা খুশি হয় তো সেটাই হোক। জাঙ্কুকের এক একটা কথা রুড় ছিল, কিন্তু সাথে অভিমানও ছিল। এত করে বুঝিয়ে কাজ হচ্ছে না। মেজাজটা তো উঠেছি, সাথে খারাপও লাগছে। তে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি তো কাউকে দেখাতে চাইনি এসব, হাসি মুখেই তো বিদায় দিয়েছিলাম। এখন আমি আমার কষ্ট বন্ধ করে একাই প্রকাশ করছি। দেখতে এলো কেন কেউ? সে তো বেরিয়ে গিয়েছিল, তো ফিরে কেন এলো? আমি তো যেতে মানা করছি না। জাঙ্কুক শুনলো, একটু রেগে বলল, এমন ভাব ধরছিস যেন স্বামীর দুনিয়ায় আর কারো নেই। পাবলিক দেখলে তোকে ন্যাকামি করা মেয়ে উপাধি দেবে। আমার স্বামীর মতো নেই কারো। জাঙ্কুক উল্টা উত্তর পেয়ে তাকালো। সে তের বুকের উপর স্যাবলন দিচ্ছিল, বলল, না, নেই তো। তাই বলে এভাবে ভালোবাসা প্রকাশ করবি? কি করেছিস কি এসব? ঠিক করেছি, আমার শরীর আমি করেছি, কাউকে দেখতে বলিনি। কি পাগলামো উত্তর আর জেদ। জাঙ্কুক বলল, তুই পুরোটাই আমার। তে আর কিছু বলল না। জাঙ্কুক স্যাবলন আর সবকিছু গুছিয়ে রাখতেই তে বলল, যাও, আমি ঠিক আছি। গাড়িতে তুলে দিয়ায়। পারবো না। চোখ গরম করে তাকালো জাঙ্কুক। নামিয়ে দিল কোল থেকে, ওনা তুলে এনে পরিয়ে দিল, বলল, চল। তে কোনো কথা বলল না, শুধু পা মেলালো। গাড়ির কাছে যেতেই সকলে তাকালো, হাসলো কিঞ্চিত। বিয়ে করতে না চাওয়া দুই বনল বাগাতে তুলের কি অবস্থা দেখলো সকলে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আদুরে ভাবে বলল, আসছি, নিজের যত্ন নিস। তুমিও। জাঙ্কুক অমায়িক হেসে সকলের থেকে আবার বিদায় নিল। এরপর গাড়িতে উঠে পড়লো। কিছুক্ষণের মধ্যে গাড়িও ছেড়ে দিল। তের মুখে অমাবস্যা ছেয়ে গেল। জাঙ্কুক তাকিয়ে রইল সকলের দিকে, যতক্ষণ দেখা গেল অদৃশ্য হতেই দীর্ঘশ্বাস ফেললো। এই দূরত্ব জলদি শেষ হোক। ভালোবাসার দহন সকলকেই পুরায়, তেমনি পোড়াচ্ছে আরো একজোড়া হৃদয়কে। দূরে যাবার কষ্টে পড়ছে জিমিন ও সুগা। তারা তো একসাথে থাকতো না। বিয়ের পর এক সপ্তাহ বাদে হোক আর 2 সপ্তাহ বাদে হোক, সময় কাটাতো একসাথে। সুগা শ্বশুর বাড়ি যেত, এছাড়া ফোন আলাপেই তাদের সংসার। কিন্তু এখন এই দীর্ঘ দূরত্বটা জিমিন মেনে নিতে পারছে না। ভালোবাসার বিয়ে তাদের, মন দেয়া নেয়া আগে থেকেই, কষ্ট তো হবেই। সুগা গতকাল রাতে জাঙ্কুকের সাথে সব ঠিকঠাক করে বাড়িতে গুছগাছ করে শ্বশুর বাড়িতে গিয়েছিল। রাতটা তার রসমালাই বউয়ের সাথে কাটাবে বলে। সেখানে রাত থেকে সে ভোরের দিকে শ্বশুর বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে আসে, কারণ এখানেই ওর সব ছিল। তাছাড়া বাবা মার থেকে দোয়া নিয়ে যাত্রা শুরু করবে। ভোরে জিমিনের কান্না থামিয়ে আদর করে আশ্বাস দিয়ে এসেছে। তের মতো পাগলামি না করলেও সেও ঠিক নেই, স্বামী দূরে গেলে কষ্ট সবারই হয়। সুগার বাড়ির সামনে জাঙ্কুকের গাড়ি এসে থামলো। সুগা অপেক্ষায় ছিল। সুগা বাড়ির সকলের কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। গাড়ির গতির সাথে গাড়ির ভেতরে থাকা দুটি মনের বিষাদের গতিও বাড়তে লাগলো। আপন মানুষ ছেড়ে, আপন জায়গা ছেড়ে ভিন্ন মানুষের মাঝে ভিন্ন জায়গায় পাড়ি জমানোর স্বপ্ন পূরণের আশায়।
জাংকুক সুগা দুজনেই দীর্ঘশ্বাস ফেললো। মনের অবস্থা করুণ। দুজন দুজনের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে কেন যেন দুজনেই হেসে ফেললো শব্দ করে। কষ্টের মাঝেও হাসি পেল, শব্দটা অদ্ভুত। সুগা বলল, জীবনেও আর বিয়া করতাম না দোস্ত। জাংকুক হেসে বলে, আর আমি তো সব ভাইদের সাজেশন দেব, ব্যাচেলার লাইফে যেন বিয়ে টিয়ে না করে। আর ব্যাচেলার লাইফ কেন, পড়াশোনা শেষ টেস না করে যেন বিয়ের কথা মুখেও না আনে। জীবন একেবারে তেজপাতা। সাথে আরো বলবো, ডিফেন্স জবও যেন কেউ না করে। ও হ্যাঁ, আর যেন বিদেশেও না যায় কেউ ভাই। বাবা রে বাবা। জাংকুকের কথা শুনে সুগা সহ ড্রাইভারও হেসে দিল। সুগা হাসতে হাসতে বলল, কি একটা অবস্থা রে দোস্ত, মনে হচ্ছে বৈশা বৈশা মনির খান আসিফ খানের গান শুনি। লাইক ও প্রিয়া তুমি কোথায়, ফিজিক্স আসছে ভাই আমার। জাংকুক আবার হাসলো। ড্রাইভার সামনে থেকে বলল, ভাইরা নতুন বউ রাইখা প্রথম যাইতেছো বুঝি? হ ভাই, বহুত ঝামেলা বউ জাতি আর বিয়ে টিয়ে। জাংকুক সুগা দুজনেই একসাথে বলে উঠলো কথাটা। ড্রাইভার খ্যাক খ্যাক করে হেসে বলল, ঝামেলা না গো ভাইরা, নতুন নতুন সবারই কষ্ট হয়। বিয়ের পর আমিও প্রথম যখন কাজে বাইরে হইছিলাম, আমার বউ মন খারাপ কইরে বসে থাকিত। ভাড়ার গাড়ি চালাইতাম, যখন সময় সুযোগ পাইতাম বাড়ি যাইতাম। বউ আমার কাইতো, কি আর করার কও, পেটের দায়ে কাজ করাই লাগিবি, তাই না? জাংকুক সুগা দুজনেই শুনলো আর দীর্ঘশ্বাস ফেললো। দুজনেই বিষাদেরা গলায় এসে বিঁধলো। কেউ আর কথা বললো না। আপন মানুষদের ছাড়া দিন কেমন কাটবে কি জানে। যদিও ব্যস্ততায় দিন পার হবে, তবু কি ছটফট করবে না? করবে, খুব করবে। দুজনেই গাড়ির সিটে মাথা এলিয়ে দিল, চোখ বন্ধ করলো। রাতে কেউ ঘুমায়নি, এখন একটু ঘুমানোর চেষ্টা করলো। লং জার্নি জেগেও কাটানো সম্ভব নয়। জাংকুক চলে গেলে দেখে কেউ আর ঘরে যেতে দেয়নি। বসার ঘরে নিয়ে জিসু আর ইয়ঞ্জুন বসেছে। জানে ঘরে গেলে বসে বসে কাঁদবে, তার থেকে বরং একটু আড্ডা দিক, হালকা হবে। ইয়ঞ্জুন বলল, এত ভালো কবে বাসলি রে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস। আর বুকে আমার আঁচল কেন তোর? ইয়ঞ্জুনের কথা শুনে বুকের দিকে তাকালো, দেখলো আঁচল দেখা যাচ্ছে ওড়না সরে গিয়ে। তড়িঘড়ি করে ঢেকে নিল। আমতা আমতা করে বলল, ওই এমনি লেগে গেছে। লেগে গেছে? জিসুর হেয়ালি প্রশ্ন। সে দীর্ঘশ্বাস ফেললো। হাবিবের সাথে বন্ধুর মতোই সম্পর্ক তার। বলল, রাগে কষ্টে অভিমানে পড়েছি, কি করব বলো, একটুও সহ্য হচ্ছে না। বাড়িটা যেমন খাখা করছে দেখছো, তেমনি আমার বুকটা খাখা করছে। এর কথায় দুজনে দুজনের দিকে দৃষ্টি বুলালো, এরপর দীর্ঘশ্বাস ফেললো। ইয়ঞ্জন উঠে তের পাশে বসলো, বলল, প্রথমে একটু খারাপ লাগে, পরে শুয়ে যাবে, এত ভেঙে পড়িস না। জানি সবারই খারাপ লাগে, তোর ভাই কিছু ঘন্টার জন্য বাইরে থাকে, এতেই আমার খারাপ লাগে, নানান চিন্তা হয়, এটা স্বাভাবিক, কষ্ট পাস না। জিসু বলল, তোমাদের দেখি আর অবাক হই, বিশ্বাস করো। যারা এমন কোনো দিন ছিল না যে ঝগড়া আর মারামারি না করে ভাত খেয়েছো, এখন তারা একে অপরকে ছাড়তেও পারে না। অবিশ্বাস্য। বাবা আর চাচুর প্রতিটা কথা ফলে গেছে। তোমরা দায়িত্ব কখনো এড়াওনি, আর না অধিকার ছেড়েছো। ঠিক বুঝে নিয়েছে নিজেদের অধিকার, আর সেই অধিকার বোধ থেকে ভালোবাসা হয়েছে। এখন তোমাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্ক সাথে সংসার দেখে সত্যি খুশি লাগে, আনন্দ লাগে। চিরজীবন এমনই থাকো, তোমাদের দূরত্ব দীর্ঘতা জলদি শেষ হোক। তোমাদের সব সময় ঝগড়া আর চুরি আমরা মিস করি, এমনকি আজ তো জীবন বাড়িও মিস করে। তের চোখ টনমন করতে লাগলো। ইয়ঞ্জন তের মাথাটা নিজের কাছে টেনে নিল। যায়ের আগে বড় বংশী সে বলল, তোমাদের দেবরের মতো স্বামী পাওয়া ভাগ্যের বিষয়, কপাল করে পেয়েছি, রাজকপাল বলবো। সারা মামা চাচুদের জোর করে নিজেদের ছেলের সাথে বিয়ে দিয়ে জীবন রাঙিয়ে দিয়েছেন। আমার স্বপ্ন পূরণ হয়েছে, দায়িত্ববান স্ট্রং ব্যক্তিত্বের জীবন সঙ্গী পেয়ে। একদম বড় চাচুর মতোই হয়েছে। বাবা মারা যাওয়ার পর চাচুকে বাবার আসনে বসিয়েছিলাম, আর মনে স্বপ্ন বুনেছিলাম চাচুর মতো ব্যক্তিত্বের ছেলেকে বিয়ে করব। এমন ছেলেকে বিয়ে করতে না পারলে জীবন রঙিন হবে না। মেয়েরা বাবার মতন ব্যক্তিত্বের স্বামী চায় সব সময়, কারণ সব মেয়েদের কাছে তাদের বাবা থাকে বেস্ট এবং সুপার হিরো। আমিও বড় চাচুর মতন ব্যক্তিত্বের জীবন সঙ্গী চেয়েছিলাম। 5 ওয়াক্ত নামাজের তাই চাইতাম আল্লাহর কাছে। তোমাদের দেবরকে পেয়ে আমি ধন্য। আমাকে ভালোবাসার গভীরতা সেই বুঝিয়েছে। আমাকে বিয়ের পর ভালো না বাসলেও কখনো অসম্মান করেনি, বরং জানো বিয়ের দিন রাতে আমার থেকে সময় চেয়ে নিয়েছিল। সেই সময় নিয়ে আস্তে আস্তে অপছন্দ হিংসা কাটিয়ে ভালোবেসেছে, যত্ন নিয়েছে, দায়িত্ব পালন করেছে। অসুস্থ হলে নিজে হাতে সেবা যত্ন করেছে। ভালোবাসা ছিল না,
কিন্তু তবুও দায়িত্ব পালন করেছে বউয়ের। আমি সেই সবই মুগ্ধ হয়েছি, ভালোবেসে ফেলেছি। তাহলে বলো, এত আদর যত্ন ভালোবাসা ছেড়ে কি করে দিন কাটবে আমার? এ একভাবে কথাগুলো বলে থামলো, জাংকুককে নিয়ে মনের অনুভূতিগুলো শেয়ার করলো। জিসু ইয়ঞ্জুন মুগ্ধ হয়ে শুনলো। সত্যি বুঝদার এ দুটো। এদের ভালোবাসা আর সম্পর্ককে স্যালুট জানাতে হবে। এরাই সেই বনল ভাগাতে তুল, যারা কিছুতেই কেউ কারো থেকে কম না। ঝগড়া, মারামারি, চুলোচুলি, ভালোবাসা সব কিছুতেই সমানে সমানে খাঁটি দম্পতি। জিসু ইয়ঞ্জুন কথাগুলো ভাবনায় আপনা আপনি চলে এলো। হাসলো অমায়িক। এবার জিসুও উঠে তের পাশে বসলো, বলল, আল্লাহ এভাবেই তোমাদের সম্পর্ক চিরজীবন অটুট রাখুক। মুগ্ধ হলাম আমার দেবরের প্রতি। মেয়েদের সে আগাগোড়ায় সম্মান করে, শুধু তোমাকে স্বভাব দোষে সহ্য করতে পারতো না। কিন্তু কখনো অসম্মান করেনি আমাকে। পতিতালয় থেকে এসেছিলাম, কিন্তু কোনোদিনও এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা বা কিছু বলেনি, অবহেলা করেনি। আগে বোন হিসাবে সম্মান করেছি, পরে বউ হিসাবে সম্মান আর ভালোবাসা দিয়েছি। পাড়ার চাচিরা কথা শুনিয়েছিল, আর জানো কি বলেছিল? আমি নাকি ওর পবিত্র পুষ্প। আমাকে কখনো হেরে যেতে মানা করেছিল, সাহস জুগিয়েছিল। ওর জন্যই আমি আমার জীবনের কালো রাতটা ভুলতে পেরেছি, লড়তে পেরেছি সমাজে। ভেঙে যেতে দেয়নি আমাকে। আমার সেরা স্বামী সে। তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো না, কষ্ট পাবো না? এদিকে পেছন থেকে আয়ু জিন সব শুনলেন। আয়ুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, একমাত্র মেয়ের সুখের কথা শুনে। জিন মুগ্ধ ছেলে আর ছেলের বউয়ের উপর। জিন আয়ুকে আশ্বাস দিলেন, অমায়িক হাসলেন। আয়ু এবার শব্দ করে কেঁদে জিনকে জড়িয়ে ধরলেন, বললেন, বুবু বুবু গো, তোমাদের উপর লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে আমি বান্দা কিভাবে শুকরিয়া আদায় করব? এত শান্তি কই রাখবো আমি? আমাকে তিনি সর্বশান্ত করেননি। আমার মেয়ের জন্য ভাইজানরা এতটা চিন্তা করেছেন, এত ভালো ছেলের হাতে দান করেছেন। আমি ধন্য, বড় কৃতজ্ঞ তোমাদের উপর। জিন কিছু বললেন না, শুধু শুনলেন। তেরা কান্না পেয়ে পিছনে ঘুরে মায়েদের দেখে। মাকে দেখে তে গিয়ে জড়িয়ে ধরলো শক্ত করে, নীরবে চোখের পানি ফেললো। তার মায়ের কষ্ট আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। তার মায়ের পথ চলা কতটা কঠিন ছিল আজ বুঝছে। তার মাও সেরা। আয়ু তের সারা মুখে চুমু আঁকলো, বললেন, আমার মাটা আজ কত সুখী। আমার শান্তিতে বুক ভরে উঠলো। তে ঠোঁট প্রসারিত করে হাসলো শুধু। জিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, এভাবে চিরসুখী হয়ে থাকিস আমার ছেলেকে নিয়ে। আমার ছেলের দায়িত্ব তোকে দিয়ে দিলাম, চিরজীবন পালন করব তা। বলে তে আবেশে জিনকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। সকলের মুখে অমায়িক হাসি আর বুকে প্রশান্তি। সারা দিন সকাল দুপুর বিষণ্ণতায় কাটলো তের। টুকটাক গল্প আর শুয়ে ঘুমিয়ে। পড়াশোনায় মন বসেনি। জাংকুক এখনো ফোন দেয়নি। বলেছিল পৌঁছে সব ঠিক করে ফ্রি হয়ে রাতে ফোন দেবে। তার আগে যেন সে না দেয়, কারণ ব্যস্ত থাকবে। কথা মেনে সেও দেয়নি, কিন্তু ছটফট বাড়াচ্ছে, কখন একটু দেখবে বা কণ্ঠ শুনবে। দিন পেরিয়ে বিকেলের দিকে জিমিন কল দিল। জিমিনের কল পেয়ে জিমিনের কথা মনে হলো জিমিনও তো তারই গোয়ালের। তারা তো একই গোয়ালের গরু। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। হ্যালো বলতেই জিমিনের কথা শোনা গেল। তার কণ্ঠ নির্জীব শোনালো। তাই কেন জানি এবার একটু হাসি পেল। হাসলো ও ফিক করে। হেসে নিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলো আগে, এরপর বলল, তুইও কি স্বামীর সুখে নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছিস নাকি? নাওয়া খাওয়া বন্ধ করিনি, কিন্তু কান্দা কান্দা চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। জিমিন মজা করেই বলল নাকি দুঃখে বলল বুঝলো না তে, তবে হেসে ফেললো সে। হেসে নিয়ে বলল, আর কান্দিস না সখী, স্বামী আমাকে বিদেশ, ফিলিংস তেমনই আইতেছে। ওপাশ থেকে জিমিনও শব্দ করে হেসে দিয়েছে। তেও হাসলো। দুজনে এমন নানান কথা বলতে লাগলো। অনেকটা সময় কথা চালিয়ে গেল। মনটাও দুই বান্ধবীর হালকা হলো। কথায় বলে না, রতনে রতন চেনে, এদের হয়েছে তেমন। দুজনের কষ্ট দুজনে উপলব্ধি করতে পারলো। তারা যে একই গোয়ালের গরু। সন্ধ্যার দিকে তে জাংকুকের ঘরের দিকে গেল। আজ সারাদিন সে ওই ঘরে পা রাখেনি। ঘরে কেন, সে ঘরের সামনেও যায়নি। ঘরের সামনে আসতে বুকটা কেঁপে উঠলো। আবার খা খা করতে লাগলো বুকটা। শূন্যতা আঁকড়ে ধরলো। সারাদিন গেল, মানুষটার মুখটাও দেখা হয়নি, এমনকি কণ্ঠটাও শোনা হয়নি। বুকের ভেতর জ্বলতে লাগলো। আজ থেকে আর এই ঘরের মানুষটাকে পাবে না ভেবেই চোখটা জ্বলে যেতে লাগলো। ভেতরে ঢুকতেই জাংকুকের শরীরের গন্ধ ছড়িয়ে আছে। তা নাকে এসে বাড়ি দিল। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস টেনে নিল। পুরো শরীর শীতল হয়ে গেল। মনে হলো জাংকুক তাকে জড়িয়ে ধরলো পেছন থেকে। অদ্ভুত শিহরণ হলো। তে বিছানায় গা ছেড়ে দিল। খিট হয়ে শুয়ে সিলিং দেখতে লাগলো। তের জাংকুক আর তার কাটানো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। তার চোখের কোণ দিয়ে পানি পড়ছে। তার সেই শান্তির বুকটা লাগবে, কিন্তু হায় আফসোস, সেটাও সে চাইলে আর পাবে না। ভেবেই কাজ হয়ে শুয়ে মুখ ঢেকে ডুবতে উঠলো।
আটকানো কণ্ঠে আস্তে আস্তে বলল, প্লিজ আসো, আমি আর সহ্য করতে পারছি না, বড্ড প্রয়োজন তোমার, একটু আদর করে দিয়ে যাও, তোমার ওই বুক লাগবে আমার। বলতে বলতে ফুপিয়ে কাঁদতে লাগলো, এক হাতের উপর মাথা ঠেকিয়ে দিল। নিস্তব্ধ ঘরে নিস্তব্ধতায় ছেয়ে গেল শুধু ফুপানির আওয়াজ। কিছুক্ষণ কান্নার পর হঠাৎ ফোন বেজে উঠলো। চমকে উঠলো সে, তড়িঘড়ি করে ফোনে চোখ বুলালো। কাঙ্ক্ষিত মানুষটা ফোন দিয়েছে ভেবেই তড়িৎ চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো। ফোন রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে সালামের উত্তর পাওয়া গেল। আহ, শান্তি। শরীর মন শীতল হয়ে উঠলো, শিহরণ হলো হৃদয়ে, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ভেসে উঠলো। সারাদিন পর এই কণ্ঠ শুনলো। ওপাশ থেকে জাঙ্কুক বলল, ভিডিও কল দিচ্ছি, রিসিভ কর। বলেই ফোনটা কেটে দিল। কিছু সেকেন্ডের মাঝেই হোয়াটসঅ্যাপে আবার ভিডিও কল এলো। ফোনটা রিসিভ করতেই সারাদিন যে মুখটা দেখেনি সেটা দেখতে পেল। ইস, প্রাণটা জুড়িয়ে গেল। ছলছল চোখে চেয়ে রইল। জাঙ্কুক তার আহ্লাদে বউকে দেখলো সারাদিন পর। বুকটা এতক্ষণ খা খা করছিল, চেয়ে রইল। অনিমেষ অবলোকন হলো বউটাকে, ঠোঁটে আলতো হাসি ফুটলো। দুজন দুজনকে দেখতে লাগলো। কিছুক্ষণ কেউ কথা বললো না। এরপর এক সময় জাঙ্কুক বলল, কাঁদছিলি কেন? এই ঘরে আমাকে নিঃসঙ্গতা পুড়ে ধরেছে। সারাদিন আসিনি, একটু আগে আসলাম। তোমার গন্ধ ঘর বিছানায় পাচ্ছি, কণ্ঠ কানে দাপিয়ে বেড়াচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে রইল। বুকটা ভারী হয়ে এলো। এখন কাছে থাকলে তেকে জড়িয়ে ধরতো না, তার বউটা তার বুকে মাথা রাখতো না, সেও যত্ন করে ধরে কোপারে চুমু আঁকতো না। ভেবেই বুকে ব্যথা অনুভব হলো। সেই বুকে বউর মাথাটা খুব মিস করলো। তাকিয়ে থেকে বলল, আরে এই শোনা। আহ, বুকের গভীরে বাড়ি দিয়া সম্বোধন। তের চোখ বন্ধ হয়ে এলো শিহরণে। চোখ খুলে আবার তাকালো। ঠোঁট কামড়ে ফুপিয়ে বলল, খুব মিস করছি তোমায়। আমিও। শুনতেই ঝরঝর করে কেঁদে দিল তে। জাঙ্কুকেরও কেন যেন এবার চোখটা ভিজে এলো। কিছু বললো না, কাঁদতে দিল কিছুক্ষণ। সেও দেখলো আহ্লাদির কান্না। এই ছোকরুটে আহ্লাদি তাকে কতটা ভালোবাসে দেখলো। আবার কিছুক্ষণ পর ডেকে উঠলো। এই আমার জান। তে মাথা তুলে তাকালো, বলল, আর কাঁদিস না, জলদি ফিরবো তোর কাছে। তে তবু ফুপাতে লাগলো, বলল, তোমার বুকটা লাগবে আমার। জাঙ্কুকের সব এলোমেলো হয়ে এলো। এই মেয়েটা বারবার তাকে ইমোশনাল করে দিচ্ছে। যত যাচ্ছে শক্ত হতে তত আবেগী করে তুলছে। এ এতটা ইমোশনাল কবে থেকে হলো? আগে তো কখনো দেখেনি। বলল, আমারও এই বুকে আমার আল্লাদিকে লাগবে, তবে খুব জলদি আমি তোকে এই বুকে নেব। আর কাঁদিস না লক্ষ্মীটি, এবার একটু স্বাভাবিকভাবে কথা বল। জাঙ্কুকের কথায় স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো বাধ্য মেয়ের মতো। কিছুক্ষণ সময় নিল। এরপর দীর্ঘ একটা শ্বাস টেনে আবার ছেড়ে দিল। জাঙ্কুক তাকিয়ে রইল। তে বলল, কোথায় উঠেছো? আপাতত হোটেলে উঠেছি। ও, সুগা ভাইয়া নেই? হ্যাঁ আছে, ও কথা বলছে জিমিনের সাথে। বলে মুচকি হাসলো জাঙ্কুক। ফোন ঘুরিয়ে দেখালো সুগাকে। দেখলো বিছানায় শুয়ে কথা বলছে সে, অবশ্য ভিডিও কলে না। তে দেখে মুচকি হাসলো। হাসিটা দেখে একটু শান্তি লাগলো জাঙ্কুকের। বলল, খাওয়া দাওয়া করেছিস ঠিক মতো সারাদিন? হ্যাঁ, তুমি খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি। ভালোভাবে নিয়মিত করে খাওয়া দাওয়া করবা কিন্তু। আমার স্বামী যেন শুকিয়ে না যায়, যেমন পাঠিয়েছি তেমনই যেন পাই। জাঙ্কুক ঠোঁট টিপে হাসলো, বলল, আচ্ছা তেমনই থাকার চেষ্টা করব, তবে বউর আদরের অভাবে যদি শুকিয়ে যায় তবে আমার কিন্তু দোষ নেই। বউর আদরের ভিটামিনের প্রয়োজন পড়বে, তখন বাড়ি গেলে সেই ভিটামিন যেন বউ পূরণ করে দেয়। অসভ্য বনন। ইস, সারাদিন পর শুনলো ডাকটা, মনটা আনন্দিত হলো। কেউ ফাজলামি করা ধরলো এবার। বলল, রাতের ডোজগুলো 2 বছরের বেশি লাস্টিং করবে, তাই আমার মনে হয় না বউর আদরের ভিটামিনে ভুগবা। এর কথা শুনে জাঙ্কুক তড়িৎ ঘুরে পাশে তাকালো। সুগা শুনলো কিনা দেখলো না, সেও বউর সাথে মজে আছে। জাঙ্কুক দূরে গিয়ে জানলার উপর বসলো। রাতের ব্যস্ত শহর ঢাকা শহর নজরে এলো। সেদিকে একবার দেখে বউর দিকে তাকালো। উত্তর করতে বলল, হ্যাঁ, 2 যুগেও মিটবে না। ঠোঁটের অবস্থা যা করেছিস, কিছুই খেতে পারছি না, জ্বলে যাচ্ছে। সকালে কতটা আনইজি লাগছিল সকলের সামনে জানিস? ঠিক করেছি, দেখবা আর মনে করবা ঘরে তোমার আল্লাহটি বউ আছে, তারই চিহ্ন তোমার বুকে ঠোঁটে। এর স্বভাব সুলভ কথা ধাঁচ পেয়ে শান্তি পেল। সেও বলল, ফাজিল গোবর ঠাসা, পিঠ বুক সব ব্যথা করে, এখন আবার বলছিস ঠিক করেছিস? হ্যাঁ ঠিক করেছি, ওগুলো আমার সিলমোহর, বাহিরের মেয়েদের নজর থেকে আমার সুদর্শন স্বামীকে রক্ষা করার কালো টিকা। বেশ দাম্ভিকতার সাথে বলল তে। জাঙ্কুক হেসে ফেললো শব্দ করে। সারাদিন পর হাসলো। এই মেয়েটার জন্যই সে কষ্ট পাচ্ছিল, আবার এই মেয়েটার জন্যই হাসলো। কি অদ্ভুত সম্পর্ক না? তেও জাঙ্কুকের হাসিতে হেসে দিয়েছে। মনটা অনেকটা হালকা হলো সারাদিন পর। জাঙ্কুক তের হাসি দেখতে দেখতে বলল, ফাজিল গোবর ঠাসা। অসভ্য বনর।
এরপর কিছুক্ষণ চুপ রইলো। তে জিজ্ঞাসা করলো, বাড়ির সবার সাথে কথা বলেছো? হ্যাঁ, সবার সাথে কথা হয়েছে, তারপর তোকে কল দিলাম। কালকে সকালে সবার সাথে ভিডিও কলে কথা বলবো নে, আজ আর বলছি না। আচ্ছা ঠিক আছে। এরপর আবার নিস্তব্ধতা বিরাজ করলো। দুজন দুজনের দিকে অনিমেষ চেয়ে রইলো। তে বলল, ভালোবাসি। আমিও আমার আল্লাদি বউকে ভালোবাসি। মুচকি হাসলো তে। আবেগী হয়ে উঠলো হঠাৎ আবার। দুটি মনেরই একই অবস্থা হলো। এটাই স্বাভাবিক, নতুন নতুন এমন হবেই, সময় গেলে ঠিক হয়ে যাবে। এতদিন এই বনল বাগাতিতুল কাছে ছিল, কাছে থেকে সব করতো, এখন দূরে গেছে তাই দূরত্বই পোড়াবেই। আরো কিছুক্ষণ গল্প করলো দুজন। গল্প করে 9টা বাজলো। একসময় জাঙ্কুক বলল, যা খেতে যা, 9টা বেজে গেছে, পরে আবার কল দেব, সময় মতন খাবি আর পড়াশোনা করবি। তের মনটা বেজার হয়ে গেল। এভাবেই সারাক্ষণ কথা বললে কি ক্ষতি হবে? খুব বেশি ক্ষতি হবে কি? তাহলে তো আর নিঃসঙ্গতা আঁকড়ে ধরে না। মনে হবে মানুষটা দূরে তো কি হয়েছে, এই তো তবু কাছে, সদূরে থেকেও অতীব নিকটে। কিন্তু হায় আফসোস, সারাদিন কি আর এভাবে কথা বলা সম্ভব? অতিশয় বাচ্চামি ভাবনা না? জাঙ্কুক বুঝলো তের মনের অবস্থা, বলল, মন খারাপ করিস না প্লিজ। কষ্ট করে 2টা বছর চলে গেলে ইনশাল্লাহ সব ভালো হলে আবার বাড়ি চলে যাব, তখন আর দূরে থাকতে হবে না। যেখানে থাকবো দুজনে একসাথে, এটা শুধু ক্ষণিকের দূরত্ব। আমরা কখনো আলাদা ছিলাম না, আর থাকবো না। সবাই বলে না আমরা বনল বাগাতিতুল, তো তুই বল বনল আর বাগাতিতুল কি আলাদা হতে পারে? নাকি থাকতে পারে? নাকি লোকমুখেই আলাদা হয়? বনল এলেই আবার বাগাতিতুলের কথাই আসবে, তেমনি জাঙ্কুকের কথা এলে তের কথা আগে আসবে। আমরা কখনো আলাদা হব না। লোকমুখের কথার মতন আমরণ এক থাকবো। আমরণ আমাদের অন্তরেরও মিল রবে। আমরা অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী, সবসময় এক আত্মায় বাঁধা থাকবো। দূরে থেকে মন থেকে কাছে থাকবো। আর মন খারাপ করিস না, ক্ষণিকের জন্য মেনে নে, বি নর্মাল, সব ঠিক হয়ে যাবে আবার। ভালো থাকবি কেমন? আহা কি সুন্দর করে বুঝিয়ে দিল। মনটা শান্তিতে ভরে গেল। আমরা আলাদা হব না, কখনো না। কথাটা মনে মনে আওড়ালোতে বলল, হ্যাঁ মানবো, আর ভালো থাকবো। তুমিও ভালো থাকবে, কেমন? থাকবো। এরপর বিদায় নিয়ে কল কেটে দিল জাঙ্কুক। দীর্ঘ শ্বাস ফেললো একটা। আপন মানুষদের থেকে এই দূরত্ব জলদি খুঁজুক।